সকলকে স্বাগতম অঙ্কের বৃত্তি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা গেসওয়াইজ এলিমিনেশন মেথডের বেসিক নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। গেসওয়াইজ এলিমিনেশন মেথড ব্যবহার করা হয় তিনের অধিক ইকুয়েশনের ভ্যালু নির্ণয় করার জন্য সাধারণত। কারণ তিনটার অধিক যখন ইকুয়েশন বা তিনটার অধিক যখন ভেরিয়েবলের ভ্যালু নির্ণয় করতে হয় তখন আসলে ক্যামার্স রুল অ্যাপ্লাই করলে মেথডটা অনেক লং হয়ে যায়। তাই আমরা এইসব ক্ষেত্রে গেসওয়াইজ এলিমিনেশন মেথডটাই ব্যবহার করব। অথবা অনেক সময় আমাদের এক্সামের কোয়েশ্চেনে গেসওয়াইজ এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে ইকুয়েশন সলভ করার কথা উল্লেখ করা থাকে। তো সেই ক্ষেত্রে তো আর ইকুয়েশনের ভেরিয়েবল কয়টা আছে সেটা দেখার কোনো মানে নেই, কারণ তখন আপনাকে অবশ্যই গেসওয়াইজ এলিমিনেশন মেথডই অ্যাপ্লাই করতে হবে। তো ধরেন আমাদের কাছে এই চারটা ইকুয়েশন রয়েছে এবং আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে এখান থেকে ভেরিয়েবলগুলো অর্থাৎ এক্স, ওয়াই, জেড এবং টি এর মান নির্ণয় করার জন্য গেসওয়াইজ এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে। সেই ক্ষেত্রে আমরা কিছু স্টেপের মাধ্যমে আসলে এই জিনিসটা সলভ করব। তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে ওই ইকুয়েশন থেকে যেরকম ভাবে আমরা ক্যামার্স রুলের ক্ষেত্রে ম্যাট্রিক্স ফরম্যাট গঠন করেছিলাম সেম এই ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স ফরম্যাট গঠন করব। এবং ম্যাট্রিক্স ফরম্যাটটা হবে প্রথম হবে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স যাকে আমরা এ দ্বারা ডিনোট করছি, তার সাথে গুণ হবে আমাদের ভেরিয়েবল ম্যাট্রিক্স যাকে আমরা এক্স দ্বারা ডিনোট করছি, এবং ইজিক্যাল টু হবে আমাদের বি ম্যাট্রিক্স যেটা হচ্ছে আমাদের ইকুয়েশনের ভ্যালুগুলো দিয়ে গঠিত ম্যাট্রিক্স। এবং আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা তৈরি করার ক্ষেত্রে একটা নোট অবশ্যই মনে রাখবেন, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের রো সংখ্যা হবে আপনার যতগুলো ইকুয়েশন থাকবে, অর্থাৎ ইকুয়েশনের সংখ্যার সমান হবে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের রো সংখ্যা, এবং কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হবে আপনার ইকুয়েশনের ভেরিয়েবলের সংখ্যার সমান। আর আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম হবে আমাদের এই ইকুয়েশনগুলোর ফার্স্ট ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট দিয়ে। যেহেতু আমাদের এই ইকুয়েশনের ফার্স্ট ভেরিয়েবল এক্স, তাই আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের যে ফার্স্ট কলাম গঠিত হবে তার এলিমেন্টগুলো হবে এই এক্স ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট। তো দেখুন এখানে a1, a2, a3 এবং a4 হচ্ছে আমাদের এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম, এবং যেটা হচ্ছে আমাদের কিন্তু এই এক্স ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট। এরপর যদি আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের সেকেন্ড কলামের এলিমেন্টগুলো চিন্তা করি, সেগুলো হবে আমাদের এই ইকুয়েশনের সেকেন্ড ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট নিয়ে। আমাদের এই ইকুয়েশনের যেহেতু সেকেন্ড ভেরিয়েবল হচ্ছে ওয়াই, তাই আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের সেকেন্ড যে কলামটা সেটা তৈরি হবে এই ওয়াই এর যে কোএফিশিয়েন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে। এবং একইভাবে ক্রমান্বয়ে আমরা জেড হচ্ছে আমাদের এই ইকুয়েশনের থার্ড ভেরিয়েবল, তাই আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের থার্ড কলামটা গঠিত হবে এই জেড যে ভেরিয়েবল রয়েছে তার কোএফিশিয়েন্টগুলো দিয়ে। এবং টি হচ্ছে আমাদের এই ইকুয়েশনের চতুর্থ ভেরিয়েবল বা ফোর্থ ভেরিয়েবল, তাই আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ফোর্থ কলামের এলিমেন্টগুলো হবে এই টি এর কোএফিশিয়েন্টগুলো নিয়ে। এরপর এর সাথে আপনি যে ভেরিয়েবল ম্যাট্রিক্সটা তৈরি করবেন, অর্থাৎ ভেরিয়েবল ম্যাট্রিক্সটা হয় কলাম ম্যাট্রিক্সের মতন, যেখানে আমাদের ফার্স্ট ভেরিয়েবল থাকবে হচ্ছে আমাদের ফার্স্ট রোতে, সেকেন্ড ভেরিয়েবলটা থাকবে আমাদের সেকেন্ড রোতে, এবং থার্ড রোতে থাকবে থার্ড ভেরিয়েবল, এবং ফোর্থ রোতে থাকবে আমাদের ফোর্থ ভেরিয়েবল। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ম্যাট্রিক্স তৈরি করার কাঠামো। একইভাবে আমরা ইকুয়েশনের ভ্যালু দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করব যাকে আমরা বি দ্বারা ডিনোট করছি, এবং সেই ক্ষেত্রে একটা কলাম ম্যাট্রিক্স তৈরি করব, এবং যার ফার্স্ট রো হবে আমাদের ইকুয়েশনের ফার্স্ট যে ভ্যালু থাকবে, অর্থাৎ আমাদের ফার্স্ট ইকুয়েশনের ভ্যালু অর্থাৎ E1। দেখুন এখানে E1 হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সের ফার্স্ট রো, এইভাবে E2 হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সের সেকেন্ড রো, E3 হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সের থার্ড রো, এবং E4 হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সের ফোর্থ রো। এরপর সেকেন্ড যে স্টেপটা আমরা ম্যাট্রিক্স গঠন করার পর সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদেরকে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করতে হবে, এবং এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা তৈরি করব হচ্ছে আমরা এ ম্যাট্রিক্স অর্থাৎ আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স অর্থাৎ আমাদের যে ইকুয়েশনের ভ্যালু ছিল সেই ভ্যালুগুলো দিয়ে তৈরি ম্যাট্রিক্সের সমন্বয়। তো আমরা এই কাজটি করেছি, এবং যার বাম পাশে থাকবে হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এবং ডান পাশে থাকবে হচ্ছে আমাদের ইকুয়েশনের যে ভ্যালু দিয়ে তৈরি ম্যাট্রিক্স অর্থাৎ বি ম্যাট্রিক্সটা। এরপর স্টেপ 3 হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ এই ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে ইচেলন ফর্মে নিয়ে যাব। ইচেলন ফর্ম নিয়ে যাওয়ার পর ধরুন আমাদের কাছে এরকম এসেছে, তারপর আমাদের যে ফোর্থ স্টেপ রয়েছে তার পূর্বে আরেকটা কাজ মনে রাখবেন যে এই জায়গাটা হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের পার্ট, এবং এই অংশটা হচ্ছে কিন্তু আমাদের ভ্যালু দিয়ে গঠিত যে ম্যাট্রিক্সটা ছিল তার অংশের পার্ট। এবং এরপর যখন আমরা ফোর্থ স্টেপ অ্যাপ্লাই করব অর্থাৎ ব্যাক সাবস্টিটিউশন মেথড, সেটা হচ্ছে আমরা যেমন পূর্বে কাজ করেছিলাম কি ম্যাট্রিক্স ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স তৈরি করেছিলাম, এবার ঠিক 180 ডিগ্রি ঘুরে আমরা ম্যাট্রিক্স থেকে ইকুয়েশন তৈরি করব। প্রথমে আমরা ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স তৈরি করেছিলাম, এবার আমরা ম্যাট্রিক্স থেকে ইকুয়েশন তৈরি করব। এবং সেই ক্ষেত্রে মনে রাখবেন এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স থেকে তৈরি হবে আমাদের ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড, এবং এই যে
ইসিলন ফর্মে যে ম্যাট্রিক্সটা রয়েছে সেই জায়গার ইকুয়েশনের ভ্যালু দ্বারা গঠিত ম্যাট্রিক্স দিয়ে তৈরি হবে আমাদের নতুন ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড বা ইকুয়েশনের ভ্যালু। এবং মনে রাখবেন এই যে ফার্স্ট কলাম অর্থাৎ ইকুয়েশনের যে ফার্স্ট কলাম রয়েছে সেটা হবে আমাদের ফার্স্ট ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট, অর্থাৎ এখানে যেহেতু ফার্স্ট ভেরিয়েবল x, তাই এটা হবে এই যে এই কলামে যতগুলো কোএফিশিয়েন্ট থাকবে সেইগুলো হবে আমাদের ফার্স্ট যে ভেরিয়েবল রয়েছে তার কোএফিশিয়েন্ট। একইভাবে সেকেন্ড কলামে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো হবে আমাদের ইকুয়েশনের সেকেন্ড ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট। এইভাবে থার্ড কলামে যে থাকবে সেটা হবে আমাদের থার্ড যে ভেরিয়েবল ইকুয়েশনের তার কোএফিশিয়েন্ট। ফোর্থ কলামে যে থাকবে সে হবে আমাদের ইকুয়েশনের ফোর্থ ভেরিয়েবলের কোএফিশিয়েন্ট। এইভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে একটা করে ইকুয়েশন নিব। যেহেতু আমরা পূর্বে 4টা ইকুয়েশন নিয়ে নিয়েছি তাই আমরা এর ক্রমান্বয়ে এই ইকুয়েশনটাকে দিব 5ম নম্বর ইকুয়েশন, কারণ এটা হচ্ছে আমাদের এই ইসিলন ফর্মের ফার্স্ট রো r1 এবং এটা হচ্ছে r2 দ্বারা বোঝাচ্ছি আমরা সেকেন্ড রো। এই যে রোটা রয়েছে সেটা দিয়ে আমাদের সেকেন্ড ইকুয়েশন তৈরি হবে এবং পরবর্তী রো দিয়ে আমাদের থার্ড ইকুয়েশন তৈরি হবে। এইভাবে পরবর্তী রো দিয়ে আমাদের ফোর্থ ইকুয়েশন এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। যেহেতু আমরা ফার্স্ট ইকুয়েশন নিয়ে নিয়েছি, 4টা ইকুয়েশন পূর্বে নিয়ে নিয়েছি, তাই এখান থেকে 5ম নম্বর ইকুয়েশন থেকে শুরু হবে এবং এরপর হবে 6ষ্ঠ নম্বর ইকুয়েশন, তারপর 7ম এবং এরপর 8ম। এইভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে ইকুয়েশন নাম্বার নিব। এর পরের স্টেপ বা স্টেপ 5 হচ্ছে লাস্ট স্টেপ, যেটা সেখানে আমরা এই ইকুয়েশনগুলোকে সলভ করব ধাপে ধাপে। ধরেন আমরা যদি ইকুয়েশন 8 নাম্বার সলভ করার মাধ্যমে t এর মান নির্ণয় করি তাহলে আমরা পাচ্ছি ধরেন L3/D4 প্রাইম, এবং এই যে t এর মানটা আমরা পাবো সেটা আমরা তার পূর্ববর্তী ইকুয়েশনে বসানোর মাধ্যমে z এর মান নির্ণয় করব এবং z এর মান নির্ণয় করার পর t এবং z এর মান তার পূর্ববর্তী ইকুয়েশন অর্থাৎ 6ষ্ঠ নাম্বার ইকুয়েশনে বসানোর মাধ্যমে আমরা y এর মান নির্ণয় করব এবং এরপর আমরা 5ম ইকুয়েশনের মধ্যে yz এবং t এর মান বসানোর মাধ্যমে x এর মান নির্ণয় করব এবং এই x y z এর মানই হচ্ছে আমাদের ভেরিয়েবলের মান এবং সেটাই হচ্ছে আমাদের এই ইকুয়েশনের সলভ। এবার যদি আমরা এই স্টেপগুলোকে একটু সামারি করি, যেমন প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে ম্যাট্রিক্স ফরম্যাট গঠন করতে হবে এবং ম্যাট্রিক্স ফরম্যাটটা হবে এরকম। এ হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, তার সাথে গুণ করব আমরা ভেরিয়েবল ম্যাট্রিক্স যেটা আমরা x দ্বারা ডিনোট করছি, এবং b হচ্ছে আমাদের ইকুয়েশনের ভ্যালু দ্বারা গঠিত ম্যাট্রিক্স। এরপর আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করব, সেটা তৈরি করব আমরা এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এবং আমাদের ইকুয়েশনের ভ্যালু দ্বারা গঠিত ম্যাট্রিক্সের সমন্বয়। এরপর এই অগমেন্টেড ম্যাট্রিক্সের ইসিলন ফর্ম গঠন করব। এরপর এখানে একটা জিনিস আপনাকে চেক করতে হবে, ইসিলন ফর্ম গঠন করার পর যদি এরকম হয় আমাদের যে ইসিলন ফর্ম গঠন করার পর এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের পার্টের কোনো রো একদম 0 রোতে পরিণত হয়ে গিয়েছে এবং কিন্তু সেম রোতেই, অর্থাৎ ধরেন এটা R3 রোটা আমরা চিন্তা করছি আর কি, যদি R3 রো এর ক্ষেত্রে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ইসিলন ফর্মে যাওয়ার পর একদম 0 রোতে পরিণত হয়, কিন্তু একইভাবে যদি আমরা বি ম্যাট্রিক্সের ইসিলন ফর্মে নিয়ে যাওয়ার পর দেখি যে R3 রো এর মান 0 না, অর্থাৎ ধরেন 20, সেই ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা ঘটবে অর্থাৎ 0 সমান যেহেতু 20 চলে আসবে, সেই ক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা ইনকনসিস্টেন্ট সিস্টেম হয়ে যাবে। আর আমরা জানি যে ইনকনসিস্টেন্ট সিস্টেম হলে তার আর কোনো সলিউশন থাকে না, তো সেই ক্ষেত্রে আপনাকে আর পরবর্তী ধাপগুলো করতে হবে না। কিন্তু যদি এরকম না হয়, অর্থাৎ ধরেন এই ক্ষেত্রে D4 এর প্রাইমের মান যদি 0 না হয়, অর্থাৎ এখানে যে A1 প্রাইম, B1 প্রাইম, C1 প্রাইম, D1 প্রাইম এই যে আমরা লেটারগুলো রেখেছি সেগুলোর মান যদি 0 না হয়, সেই ক্ষেত্রে আপনি পরবর্তী দুটো ধাপ অনুসরণ করবেন, যেগুলো হচ্ছে চতুর্থ ধাপ, যেটা সেটা হচ্ছে আপনাকে ব্যাক সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এবার আপনাকে ম্যাট্রিক্স থেকে পুনরায় ইকুয়েশন ফর্মে ফেরত যেতে হবে একই নিয়মে কিন্তু, এবং পরবর্তীতে সেই ইকুয়েশনগুলোকে সলভ করার মাধ্যমে আপনাকে এক্স ওয়াই জেড বা আপনার যে আননোন ভেরিয়েবল থাকবে ইকুয়েশনের মধ্যে সেই ইকুয়েশনের আননোন ভেরিয়েবল বা ভেরিয়েবলের মান নির্ণয় করতে হবে। এবং এই ভেরিয়েবল মানের নির্ণয়ের ক্ষেত্রে যখন এই জিনিসটা কনসিস্টেন্ট হবে তখন আমরা কি জানি যে দুইটা যে ঘটনা হয়, কনসিস্টেন্টের ক্ষেত্রে দুইটা কেস রয়েছে। একটা কেস হচ্ছে যদি এরকম হয় যে ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশনের সংখ্যা অপেক্ষা বেশি, তখন মনে রাখবেন সেখানে আপনি ইনফাইনাইট সলিউশন পাবেন। আর যদি কেস 2 অর্থাৎ ভেরিয়েবলের সংখ্যা এবং ইকুয়েশনের সংখ্যা যদি সমান হয়, তাহলে মনে রাখবেন আপনি ইউনিক সলিউশন পাবেন। তো এইভাবে আপনি চাইলে ইসিলন ফর্মে নিয়ে যাওয়ার পরও কিন্তু এই জিনিসটা চেক করতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা গেসওয়াস এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে কিছু ম্যাথ সলভ করার মাধ্যমে এই স্টেপগুলো একদম পুনরালোচনা করব। তো আজকে এই পর্যন্তই, টাটা।